দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে প্রায় ৮০ বছর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ কিংবা পারমাণবিক বোমা নয়, বরং এমন একটা নেটওয়ার্ক যা আজও পুরো পৃথিবীর রাজনীতিকে নিয়ন্ত্রণ করে চলেছে। একটা দেশের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও পৃথিবীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে রয়েছে তাদের সেনা, যুদ্ধবিমান, নৌঘাঁটি আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইতালি, কাতার, বাহরাইন সহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে আমেরিকার ৭০০রও বেশি সামরিক স্থাপনা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? কেন এতগুলো স্বাধীন দেশ নিজেদের মাটিতে অন্য আরেকটি দেশের সেনাবাহিনীকে স্থায়ীভাবে থাকতে দিল? এটা কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে ছিল আরও অনেক বড় কোনো ভূরাজনৈতিক খেলা? সাল ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে। ইউরোপ আর এশিয়া জুড়ে যুদ্ধের ভয়াবহতা মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। জার্মানি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাপানের ২টো শহর মুছে গিয়েছে পারমাণবিক বোমার আঘাতে। ঠিক এই সময়টাতেই যুদ্ধ শেষ হওয়ার আগে ও পরে বিভিন্ন দেশের নেতারা ২টো বড় সম্মেলনে বসেছিল। এই সম্মেলনগুলোতে ঠিক হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব মানচিত্র আসলে কেমন দেখাবে, কে কোন অঞ্চল নিয়ন্ত্রণ করবে, কার প্রভাব কত দূর পর্যন্ত থাকবে। এরপর জার্মানি আর জাপান যখন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বাহিনীর কাছে আত্মসমর্পণ করল, তখন একটা প্রশ্ন সকলকে ভাবিয়ে তুলল, আর তা হলো এই দুটো দেশকে নিয়ে এখন কি করা হবে। সাধারণত ইতিহাসে দেখা যায় যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ী শক্তি হয় সম্পূর্ণ দেশ দখল করে, নয়তো সমস্ত সৈন্য প্রত্যাহার করে ফিরে আসে। কিন্তু আমেরিকা বেছে নিল তৃতীয় একটা পথ। তারা সেনা মোতায়েন রাখল, তবে দখলদার হিসেবে নয়, বরং পুনর্গঠনকারী আর রক্ষাকর্তা হিসেবে। আর এই পুরো সময় জুড়ে জাপানের সংবিধানকে এক নতুনভাবে লেখা হয়, যেখানে জাপানকে নিজস্ব বড় সেনাবাহিনী না রাখার শর্তে রাজি হতে বাধ্য করা হয়। সেই দেশ যারা কিনা প্রশান্ত মহাসাগর জুড়ে একসময় নিজেদের সাম্রাজ্য করে তুলেছিল, তাদেরই বাধ্য করা হলো নিজেদের প্রতিরক্ষার জন্য আরেকটা দেশের উপর নির্ভরশীল হতে। আর ঠিক এই নির্ভরশীলতার সুযোগকেই কাজে লাগিয়ে জাপানের মাটিতে স্থায়ী হয়ে গেল আমেরিকান বিমান ও নৌঘাঁটি। ইউরোপের গল্পটাও প্রায় একই রকম, তবে একটু ভিন্নভাবে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের অর্থনীতি একদম ভেঙে পড়েছিল। কলকারখানা বন্ধ, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত, মানুষ না খেয়ে মরার উপক্রম। এই সুযোগে আমেরিকা নিয়ে আসলো এক বিশাল পুনর্গঠন পরিকল্পনা, যা পরবর্তীতে মার্শাল প্ল্যান নামে পরিচিতি পায়। শত শত কোটি ডলার ঢেলে দেয়া হলো পশ্চিম ইউরোপের অর্থনীতি পুনর্গঠনে। বাহির থেকে পুরো বিষয়টাকে এক মানবিক সহায়তা মনে হলেও এর পেছনে ছিল আরেক বিরাট পরিকল্পনা। যে দেশগুলো এই সাহায্য নিল, তারা ধীরে ধীরে আমেরিকার সাথে অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে এমনভাবে জড়িয়ে গেল যে তাদের নিরাপত্তার প্রশ্নেও আমেরিকার উপর নির্ভর করাটাই হয়ে উঠল স্বাভাবিক বিষয়। আর ঠিক এই সময়টাতেই পৃথিবীর সামনে চলে আসে এক নতুন প্রতিদ্বন্দ্বী, সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে যে দুটো দেশ একসময় মিত্র ছিল, যুদ্ধ শেষ হতেই তারা হয়ে গেল একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ। পূর্ব ইউরোপ জুড়ে একের পর এক দেশে সোভিয়েত প্রভাব বিস্তৃত হতে থাকে, আর পশ্চিমে থাকা আমেরিকা আর তার মিত্ররা এই বিস্তার ঠেকানোর জন্য এক প্রকার মরিয়া হয়ে ওঠে। তাই ১৯৪৯ সালে ন্যাটো গঠন করা হলো। এটি ছিল এমন একটি সামরিক জোট যেখানে আমেরিকা আর পশ্চিম ইউরোপের দেশগুলো প্রতিশ্রুতি দিল
যে একটি দেশে আক্রমণ হলে সেটা সবার উপরই আক্রমণ হিসেবে গণ্য হবে। এই জোটের আওতায় জার্মানি, ইতালি, বেলজিয়াম সহ একের পর এক দেশে স্থায়ী হতে থাকে আমেরিকান সেনাঘাঁটি। এশিয়াতেও একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। 1950 সালে যখন কোরিয়ায় যুদ্ধ শুরু হয়, তখন দক্ষিণ কোরিয়াকে সাহায্য করতে আমেরিকা সৈন্য পাঠায়। যুদ্ধ থেমে যায় 1953 সালে, কিন্তু সেই সৈন্যরা আর ফিরে আসেনি। আজও দক্ষিণ কোরিয়ায় 80টিরও বেশি আমেরিকান স্থাপনা রয়ে গেছে, শুধুমাত্র এই যুক্তিতে যে উত্তর কোরিয়ার হুমকি এখনও শেষ হয়নি। একইভাবে ফিলিপাইনেও, যেটা একসময় আমেরিকার উপনিবেশ ছিল, স্বাধীনতার পরও একটি চুক্তির মাধ্যমে আমেরিকান নৌ ও বিমান ঘাঁটি বহু বছর ধরে সেখানে থেকে যায়। লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা ক্ষেত্রেই একটা মিল আছে। যুদ্ধ শেষ হচ্ছে আর একটা করে নতুন হুমকির গল্প সামনে আসছে। কখনো ফ্যাসিবাদের ধ্বংসাবশেষ, কখনো কমিউনিজমের বিস্তার, আবার কখনো আঞ্চলিক অস্থিতিশীলতা। আর সেই হুমকির অজুহাতেই সে দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয় না। যে ঘাঁটিগুলো তৈরি হয়েছিল সাময়িক প্রয়োজনে, সেগুলোই একসময় পরিণত হয় স্থায়ী স্থাপনায়। যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু ঘাঁটি থেকে যায়। এখন প্রশ্ন হলো, এত টাকা খরচ করে বছরের পর বছর ধরে বিদেশের মাটিতে এই বিশাল নেটওয়ার্ক টিকিয়ে রাখার পেছনে আমেরিকার লাভ কি? এর উত্তর আপনাকে কয়েকটি কারণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। প্রথমত, সামরিক দিক থেকে দেখলে এই ঘাঁটিগুলো আমেরিকাকে এমন একটা সুবিধা দেয় যা পৃথিবীর আর কোনো দেশের নেই। ধরুন কোথাও একটা সংকট তৈরি হলো, মধ্যপ্রাচ্যে, পূর্ব ইউরোপে কিংবা দক্ষিণের কোনো অংশে। আমেরিকার নিজের দেশ থেকে সেখানে সৈন্য আর অস্ত্র পাঠাতে বহু দিন সময় লেগে যাবে, কিন্তু সেই অঞ্চলের কাছাকাছি যদি আগে থেকে একটা ঘাঁটি থাকে, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া দেখানো সম্ভব। জাপানে ঘাঁটি থাকার মানে হলো পূর্ব এশিয়ায় যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা, যা শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রভাব বিস্তারের একটা বড় হাতিয়ার। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রভাব। যে দেশের মাটিতে একটি আমেরিকার সেনাঘাঁটি আছে, সে দেশের সরকার চাইলেও পুরোপুরি স্বাধীনভাবে সব সিদ্ধান্ত নিতে পারে না। কূটনৈতিক আলোচনায়, বাণিজ্যিক চুক্তি, এমনকি জাতিসংঘের ভোটেও একটা অদৃশ্য প্রভাব কাজ করে। তৃতীয়ত, অর্থনৈতিক বিষয়। এই বিশাল সামরিক নেটওয়ার্ক চালাতে প্রতি বছর খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। অস্ত্র তৈরি, রক্ষণাবেক্ষণ, সরবরাহ ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাটা আমেরিকার নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে বাঁচিয়ে রাখে, আর সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে। আর যেসব দেশে ঘাঁটি আছে, সেসব দেশকে প্রায়ই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে হয়, যার ফলে তৈরি হয় এক দীর্ঘমেয়াদী নির্ভরতার সম্পর্ক। কিন্তু এই পুরো গল্পটার অন্য পিঠটাও দেখা জরুরি। যেসব দেশে এই ঘাঁটি বসানো হয়েছে, তারা আসলে কি পায়? স্বাভাবিকভাবে দেখলে অনেক দেশ এই ঘাঁটি থেকে উপকৃত হয়। নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায়, নিজেদের সামরিক বাজেট কম রেখেও একটা বড় শক্তির আশ্রয়ে থাকা যায়। স্থানীয় অর্থনীতিতেও কিছুটা প্রভাব পড়ে, যেমন ঘাঁটির আশেপাশে দোকানপাট, রেস্তোরাঁ, পরিবহন ব্যবসা বেড়ে যায়, কর্মসংস্থান তৈরি হয়। জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই যুক্তিতেই বহু বছর ধরে নিজেদের প্রতিরক্ষা বাজেট তুলনামূলক কম রেখে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দিতে পেরেছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে এই সম্পর্কটা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায়। ঘাঁটির আশেপাশে বসবাসকারী মানুষদের প্রায়ই সহ্য করতে হয় বিমানের প্রচণ্ড শব্দ, দুর্ঘটনার ঝুঁকি, আর কখনো কখনো সেনা সদস্যদের দ্বারা ঘটা অপরাধমূলক ঘটনাও, যেগুলোর বিচার প্রায়ই হয় স্বাভাবিক আইনি প্রক্রিয়ার বাইরে, বিশেষ কিছু চুক্তির আওতায়। জাপানের ওকিনাওয়াতে এই বিষয়টা নিয়েই বহু বছর ধরে চলছে জনবিক্ষোভ। There's a huge anti-US military protest today on the Japanese island of Okinawa. স্থানীয় মানুষ প্রায়ই প্রশ্ন তোলে, এই ঘাঁটি কাদের নিরাপত্তার জন্য, তাদের নাকি অন্য কারো? আর সবচেয়ে গভীর একটা প্রশ্ন হলো, এই দেশগুলো আসলে কতটা স্বাধীন? মানে যে দেশের মাটিতে বিদেশি সৈন্য বসে আছে,
সেই দেশ কি সত্যিই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে? ধরুন কোথাও যুদ্ধ লেগে গেল আর সেই দেশেরই কোনো ঘাঁটি থেকে অস্ত্র বা বিমান পাঠানো হলো, তাহলে সেই দেশটাও কি না চাইতেই সেই যুদ্ধের ভেতর জড়িয়ে গেল না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমেরিকার কাছেও নেই। এসব শুনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, রাশিয়া কিংবা চীনের মতো শক্তিশালী দেশগুলো, যাদের বিশাল সেনাবাহিনী আছে, বিপুল অর্থনৈতিক সামর্থ্য আছে, তারা কেন পারল না আমেরিকার মতো সারা পৃথিবী জুড়ে সামরিক ঘাঁটির এরকম নেটওয়ার্ক গড়ে তুলতে? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সেই সময়টাতেই, যেখান থেকে আজকের এই গল্পটা শুরু হয়েছিল। আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এই নেটওয়ার্ক গড়ে তোলা শুরু করে, তখন তারা একা কোনো শত্রু দেশকে দখল করে বসে থাকেনি, বরং পৃথিবীর বিভিন্ন দেশকে নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিল। ফলে সেই দেশগুলো নিজে থেকেই তাদের মাটিতে আমেরিকান সৈন্যদের উপস্থিতি মেনে নিতে রাজি হলো। অর্থাৎ জোর জবরদস্তি নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নতির প্রতিশ্রুতিতেই আমেরিকা তাদের এই কার্যক্রম শুরু করেছিল। এ কারণেই জার্মানি, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের মাটিতে আমেরিকান সৈন্যদের ঘাঁটি বসাতে কোনো আপত্তি প্রকাশ করেনি, বরং নিজেদের নিরাপত্তার অংশ হিসেবেই এটিকে মেনে নিয়েছে। তবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের ইতিহাস এখানে সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রভাব বিস্তারের পদ্ধতিটা ছিল অনেকটাই দখলদারিত্বের মতো। ফলে যখনই সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে শুরু করলো, তখন একের পর এক দেশ বিদ্রোহ করে বেরিয়ে গেল সেই কাঠামো থেকে। এ কারণেই আজকের রাশিয়ার হাতে সেই তুলনায় খুব সীমিত সংখ্যকই বিদেশি ঘাঁটি অবশিষ্ট আছে, যার বেশিরভাগই তাদের নিজস্ব সীমানার কাছাকাছি অবস্থিত। তবে অন্য আরেক দেশ চীনের ক্ষেত্রে গল্পটা আবার অন্যরকম। চীন মূলত ঋণ দেয়া এবং বন্দর তৈরি করার মতো অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমেই প্রভাব বিস্তার করতে চায়। এর একটা বড় কারণ হলো আমেরিকা যেই সময়টাতে এই নেটওয়ার্ক গড়ে তুলেছিল, সেই সুযোগটা আর কখনোই তৈরি হয়নি। এখন দেখার বিষয় হলো ভবিষ্যতে আমেরিকার এই দখলদারিত্ব কতদূর পর্যন্ত টিকে আর এর শেষ পরিণতি কি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।